দ্য সাইকোলজি অফ মানি মর্গান হাউজেল রচিত একটি বই যা আমাদের শেখায় কিভাবে মানিকে বুঝতে হয় এবং টাকার সঙ্গে সঠিকভাবে আচরণ করতে হয়। যদি কেউ অর্থের পেছনে লুকিয়ে থাকা সাইকোলজি বুঝে ফেলে তবে সে সহজেই আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। অর্থ কোনো এক ব্যক্তির জন্য নয়, বরং তাদের জন্য যারা এর নিয়মকানুন জানে। এই বইটি অবশ্যই পড়া উচিত এবং টাকার বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জীবনে প্রচুর প্রচুর সম্পদ অর্জন করা সম্ভব। দ্য পকেট অফ মানি মর্গেন হোজেলের লেখা এমন একটা বই যা আমাদের শেখায় কিভাবে টাকাকে বুঝতে হয় এবং টাকার সঙ্গে সঠিকভাবে আচরণ করতে হয়। যদি কেউ টাকার পিছনে লুকিয়ে থাকা সাইকোলজি বুঝে ফেলে তবে সে সহজেই আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। অর্থ কোনো এক ব্যক্তির জন্য নয়, বরং তাদের জন্য যারা এই নিয়মকানুন জানে। এই বইটি অবশ্যই পড়া উচিত এবং টাকার বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জীবনে প্রচুর প্রচুর সম্পদ অর্জন করা সম্ভব। আমরা প্রায়ই ভাবি কিছু মানুষ প্রচুর অর্থ উপার্জনের পরেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন কেন, আবার কিছু মানুষ সীমিত আয় থাকা সত্ত্বেও কিভাবে ধীরে ধীরে কোটিপতি হয়ে ওঠেন। আপনি বিশ্বাস করুন বা না করুন, এই মুহূর্তে আপনি টাকা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থার উপর বিশাল প্রভাব ফেলবে। তাই কেননা আমরা এখনই টাকার পিছনে লুকিয়ে থাকা সাইকোলজি বুঝে নিই এবং এর সুবিধা নিতে শুরু করি। এই বইটি আমাদের শেখায় কিভাবে অর্থকে মানুষের মন ও আচরণের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। যেখানে অন্যান্য অর্থনীতি ভিত্তিক বইগুলো সাধারণত স্টক মার্কেট, শেয়ার নির্বাচন বা পোর্টফোলিও তৈরি নিয়ে আলোচনা করে, সেখানে এই বইটি ব্যাখ্যা করে যে মানুষ অর্থ নিয়ে কিভাবে চিন্তা করে, কেমন আচরণ করে। লেখকের মতে, যদি আপনি বুঝতে চান মানুষ ঋণে ডুবে যায় কেন, তাহলে শুধু সুদের হার জানা যথেষ্ট নয়, আপনাকে বুঝতে হবে মানুষের লোভ, ভয়, অনিশ্চয়তা এবং আশা আকাঙ্ক্ষার মতো অনুভূতিগুলো। ভালোভাবে অর্থ উপার্জন করা আপনার বুদ্ধিমত্তা বা স্মার্টনেসের উপর নির্ভর করে না, বরং আপনি টাকার সাথে কেমন আচরণ করেন তার উপর নির্ভর করে। আপনি যদি সঠিক জায়গায় মনোযোগ দেন এবং সঠিকভাবে কাজ করেন তাহলে সফল হবার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আপনার আচরণ ভুল হয় তাহলে আপনার যতই জ্ঞান, অভিজ্ঞতা বা অভ্যন্তরীণ তথ্য থাকুক না কেন, আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না। এই বইয়ে প্রতিটি অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে একজন মানুষ অর্থের সাথে কেমন আচরণ করে এবং তার মানসিকতা কেমন হয়। কিছু আচরণ এমন হয় যা ভালো ফলাফল নিয়ে আসে, আবার কিছু অভ্যাস সরাসরি ব্যর্থতার দিকে নিয়ে যায়। তাহলে চলুন এখন আমরা এই বইয়ের 12টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বিশদে বুঝে নিই। পাঠ 1, কেউ পাগল নয়। প্রত্যেক মানুষের নিজের একটা চিন্তাভাবনা থাকে যে পৃথিবী কিভাবে চলে। এই চিন্তাগুলো গঠিত হয় তাদের অভিজ্ঞতা, পরিবেশ, সংস্কার এবং অন্যদের প্রভাব থেকে। আপনি আপনার জীবনে অর্থ নিয়ে যে অভিজ্ঞতা পেয়েছেন তার বাস্তব পৃথিবীর সত্যের সঙ্গে খুব সামান্য, প্রায় 5% সম্পর্ক আছে। কিন্তু আপনার চিন্তার প্রায় 88% নির্ভর করে আপনি কি বিশ্বাস করেন, আপনি মনে করেন পৃথিবী কিভাবে চলে। আপনি যতই পড়াশোনা করুন বা মুক্তমনা হয়ে উঠুন না কেন, ভয় এবং অনিশ্চয়তা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবেই। আমাদের সবারই মনে হয় আমরা সব জানি, কিন্তু বাস্তবে আমরা পৃথিবীকে খুবই সীমিত দৃষ্টিকোণ থেকে দেখি। উদাহরণস্বরূপ, আমেরিকায় নিম্ন আয়ের মানুষরা প্রতি বছর প্রায় $400 লটারি টিকিটে ব্যয় করেন। এই তথ্য উচ্চ আয়ের মানুষদের অবাক করতে পারে, কিন্তু নিম্ন আয়ের মানুষদের কাছে এটি একটা আশার বা স্বপ্নের মতো বিষয়। যদি আমরা নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে না ভাবি তাহলে বোঝা কঠিন হয়ে পড়ে কেন তারা এমনটি করেন। পাঠ 2, ভাগ্য এবং ঝুঁকি। আপনার পরিশ্রম এবং প্রচেষ্টা অবশ্যই ফল আনে, কিন্তু তাতে ভাগ্য এবং ঝুঁকিরও বড় ভূমিকা আছে। বিল গেটসের সাফল্যের একটা বড় কারণ ছিল এই যে তিনি এমন একটা স্কুলে পড়তেন যেখানে 1971 সালেই কম্পিউটার ছিল, যা সেই সময় খুবই দুর্লভ ছিল। তাদের স্কুলের একজন শিক্ষক বিল ডাগলাস প্রায় $3000 খরচ করে কম্পিউটার কিনেছিলেন। যদি তিনি এটি না করতেন তাহলে সম্ভবত গেটস এত তাড়াতাড়ি কম্পিউটারের প্রতি আকৃষ্ট হতেন না এবং হয়তো মাইক্রোসফটও তৈরি হতো না। লেকসাইড স্কুলে 3 জন বিশেষ ছাত্র ছিলেন: বিল গেটস, পল অ্যালেন এবং কেন্ট এভেন্স। 3 জনই খুব প্রতিভাবান ছিলেন এবং কম্পিউটারে পারদর্শী ছিলেন। কেন্ট এভেন্সও একটা বড় নাম হতে পারতেন, কিন্তু গ্র্যাজুয়েশনের আগেই একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এটি একটি দুঃখজনক উদাহরণ যে ভাগ্য কিভাবে মোড় নিতে পারে। এটি থেকে স্পষ্ট হয় যে জীবনে শুধু পরিশ্রমই নয়, ভাগ্য এবং ঝুঁকিও আমাদের ফলাফল নির্ধারণ করে।
পৃথিবী খুবই জটিল। সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় কোনো ঘটনা যেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, সেটিও আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, ভালো বা খারাপ। পাঠ ৩, কখনোই পর্যাপ্ত বলে মনে হয়নি। এটি দুটো বিখ্যাত লেখক কার্ট ভলেগেট এবং জোসেফ হ্যালার্ডের একটি গল্প, যারা একজন বিলিয়নিয়ারের পার্টিতে গিয়েছিলেন। কার্ট মজা করে বলেছিলেন যে সেই বিলিয়নিয়ার একদিনে যত আয় করেন, জোসেফ হ্যালার্ড তার বিখ্যাত বই থেকে ততটা আয় করতে পারেননি। হ্যালার্ড হেসে জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তার কখনোই থাকবে না, এনাফ। এর মানে হচ্ছে, যখন আপনি বুঝে যান যে আপনার যা আছে সেটাই আপনার জন্য যথেষ্ট, তখন আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না। টাকা নিয়ে সবচেয়ে কঠিন শিল্প হল এই যে আপনি যেন বারবার আপনার লক্ষ্যকে সামনে না ঠেলে দেন। অন্যের সাথে তুলনা করা একটি বড় ভুল। ক্যাপিটালিজম আমাদের টাকা উপার্জনে উৎসাহিত করে, কিন্তু একই সঙ্গে সমাজে হিংসাও তৈরি করে। তুলনার এই খেলা কখনোই শেষ হয় না, কারণ সিঁড়ির ওপরে সবসময় কেউ না কেউ থাকবে। পর্যাপ্ত বোঝার মানে হল কিছু বিষয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয়, যেমন আপনার সম্মান, স্বাধীনতা, বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা এবং সুখ। এই জিনিসগুলো হারিয়ে টাকা রোজগার করাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। জয়ের সেরা উপায় হল এই যে আপনি যেন এমন লোভনীয় খেলায় অংশই না নেন। পাঠ ৪, চক্রবৃদ্ধির মাধুকো। ওয়ারেন বাফেটের সম্পদের আসল রহস্যটা খুবই সহজ। তিনি শুধু একজন ভালো ইনভেস্টর নন, বরং ৭৫ বছর ধরে ধারাবাহিকভাবে একজন ভালো ইনভেস্টর ছিলেন। তার আসল সাফল্যের শিকড় তিনি অল্প বয়সেই গড়ে তুলেছিলেন এবং তার দীর্ঘ সময় ধরে রেখেছিলেন। তার সবচেয়ে বড় শক্তি হল সময়। ভালো ইনভেস্টমেন্ট মানে এই নয় যে আপনাকে সবচেয়ে বেশি লাভ করতে হবে। প্রকৃত বুদ্ধিমত্তা হল আপনি এমন মাঝারি রিটার্নে দীর্ঘ সময় ধরে লেগে থাকবেন যাতে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি তার মাধুকো দেখাতে পারে। এই হল চক্রবৃদ্ধির মাধু। ধীরে ধীরে টাকা বাড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার গতি বাড়তে থাকে। টাকা উপার্জন করা আর টাকাকে ধরে রাখা এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। টাকা উপার্জন করার জন্য ঝুঁকি নেওয়া, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব দরকার, কিন্তু টাকা ধরে রাখার জন্য প্রয়োজন তার ঠিক বিপরীত, যেমন নম্রতা বা হিউমিলিটি এবং এই ভয় যে যদি অসতর্ক হই তাহলে যা উপার্জন করছি তা হারিয়ে ফেলতে পারি। পাঠ ৫, ধনী হওয়া এবং ধনী হয়ে থাকা। টাকা উপার্জন করার দীর্ঘ সময় ধরে সেটিকে ধরে রাখা এই দুটি একেবারেই আলাদা বিষয়। এই দুটির জন্য ভাবনার পদ্ধতি এবং কাজ করার কৌশলও আলাদা। টাকা উপার্জনের জন্য আপনাকে ঝুঁকি নিতে হয়, সবসময় ইতিবাচক থাকতে হয় এবং মন প্রাণ দিয়ে পরিশ্রম করতে হয়। কিন্তু টাকা ধরে রাখার জন্য ঠিক তার বিপরীত মানসিকতা প্রয়োজন, যেমন নম্রতা এবং এই উপলব্ধি যে আপনি যে টাকা অর্জন করেছেন তা যে কোনো সময় হারিয়ে যেতে পারে। মাইকেল মরিস বলেন, আমাদের বুঝতে হবে যে আগামী সময় অতীতের মতো হবে না। আমরা আগের সাফল্যের উপর ভর করে আরামে বসে থাকতে পারি না। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং ভাবতে হবে যে কালকের জয় ভবিষ্যতের সাফল্যের গ্যারান্টি নয়। যদি আপনি ধনী হয়ে থাকতে চান, তাহলে আপনাকে একটি সার্ভাইভাল মাইন্ডসেট রাখতে হবে। এর জন্য ৩টি বিষয় জরুরি। ১, একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন যাতে আপনি বাজারের ওঠানামা সহ্য করতে পারেন এবং দীর্ঘ সময় ধরে স্থির থাকতে পারেন। এটি করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার ওয়েলথ বাড়বে। ২, পরিকল্পনা করার সময় মনে রাখবেন কোনো পরিকল্পনাই ১০০% নিখুঁতভাবে কাজ করে না। প্রত্যেকটি পরিকল্পনার মধ্যে ভুলের সম্ভাবনা থাকে। যদি আপনি কোনো একটি জিনিসের উপর অতিরিক্ত নির্ভর করেন, তাহলে পুরো পরিকল্পনা দুর্বল হয়ে পড়তে পারে। ৩, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকুন, কিন্তু পথে আসা বিপদ বা চ্যালেঞ্জের বিষয়েও সতর্ক থাকুন। পাঠ ৬, টেলস, আপনি জিতে গেছেন। এটি একজন আর্ট কালেক্টর হায়েসবার্গ গ্রেনের গল্প। তিনি বিশ্বে খ্যাতনামা শিল্পী পিকাসো, ব্র্যাক, ক্লি এবং মাটিসের চিত্রকর্মের একটি বিশাল সংগ্রহ তৈরি করেছিলেন। মানুষ তার শিল্প কেনার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যেত, কিন্তু বাস্তবতা হল তিনি অনেকগুলি চিত্রকর্ম কিনেছিলেন এবং তাদের মধ্যে অল্প কিছুই সত্যি, দামি এবং অসাধারণ প্রমাণিত হয়েছিল। এর মানে তিনি অনেক সময় ভুলও করেছিলেন, কিন্তু যখন তিনি ঠিক ছিলেন তখন তিনি বিশাল লাভে ছিলেন। আসলে যে কোনো বড় সাফল্য, তা অর্থ হোক, খ্যাতি হোক বা প্রভাব হোক, তা প্রায়শই একটি টেল ইভেন্টের ফলাফল হয়। অর্থাৎ হাজার হাজার চেষ্টার মধ্যে একটি চেষ্টা অত্যন্ত সফল হয়। এখন একটি উদাহরণ নেওয়া যাক ভেঞ্চার ক্যাপিটালের। যদি কোনো ফান্ড 7টি কোম্পানিতে বিনিয়োগ করে, তারা আগে থেকেই ধরে নেয় যে তার মধ্যে 80% ব্যর্থ হবে, কিছু কিছু মোটামুটি চলবে, আর মাত্র 1-2টি কোম্পানি বিশাল লাভ দেবে।
স্টক মার্কেটেও একই জিনিস ঘটে। বেশিরভাগ কোম্পানি ব্যর্থ হয়, কিছু গড়পড়তা চলে, আর কেবল অল্প কিছু বিশাল আয় করে। যখন আপনি বুঝে যান যে টেল ইভেন্টটি আসল গেম চেঞ্জার, তখন আপনি এটাও বুঝে যান যে পথে অনেক জিনিস ব্যর্থ হবে, নষ্ট হবে, এবং এটা একদম স্বাভাবিক। পার্ট 8, আসল সম্পদ সেটা যা দেখা যায় না। ইনভিজিবল ওয়েলথ। ওয়েলথ মানে হলো এমন অর্থ বা সম্পত্তি যা এখনও খরচ করা হয়নি, অর্থাৎ যা আপনি সঞ্চয় করে রেখেছেন। লেখক হাউজেল বলেন, যখন মানুষ বলে আমি কোটি টাকার মালিক হতে চাই, তখন তাদের আসল মানে হয় আমি 1 কোটি টাকা খরচ করতে চাই। কিন্তু খেয়াল রাখবেন, টাকা খরচ করা আর ধনী হওয়া এই দুটি একে অপরের সম্পূর্ণ বিপরীত। রিচ এবং ওয়েলথ এর মধ্যে পার্থক্য আছে। যারা বড় গাড়ি চালান, বড় বাড়ি রাখেন, দামি পোশাক পরেন, তারা রিচ অর্থাৎ ধনী দেখান। তাদের বড় রোজগার থাকে এবং সেটা তারা প্রদর্শন করেন। কিন্তু ওয়েলথ হলো সেটা যা লুকিয়ে থাকে, অর্থাৎ সেই টাকা যা আপনি খরচ করেননি, বরং সঞ্চয় করে রেখেছেন। আসল ওয়েলথের মানে হলো আপনার হাতে পছন্দের স্বাধীনতা থাকুক, আপনার কাছে নমনীয়তা থাকুক, এবং আপনার সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকুক। ওয়েলথ মানে এটা না যে আপনি কি কিনেছেন, বরং ওয়েলথ মানে হলো আপনি সেটা কিনতে পারেন যখন দরকার হয়। পার্ট 9, টাকা সঞ্চয় করা। একটি নির্দিষ্ট আয় হবার পরে মানুষ 3 ধরনের হয়। 1, কেউ কেউ তাদের উপার্জনের টাকা সঞ্চয় করে। 2, কেউ ভাবেই না যে টাকা সঞ্চয় করা উচিত। 3, কেউ মনে করে তাদের টাকা সঞ্চয় করার প্রয়োজন নেই। টাকা সঞ্চয়ের অভ্যাস আপনার উপার্জন বা বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছেন তা নিয়ে চিন্তা করবেন না। নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ এবং নিজের হাতে বিকল্প থাকা, এইটাই আসল ওয়েলথ। পার্ট 10, বুদ্ধিমত্তা, যুক্তি এবং ভুলের সম্ভাবনার চেয়েও বড়, রুম ফর এরার। টাকা সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার নেই, শুধু বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন। পারফেক্ট হওয়া জরুরি নয়, বরং যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী হওয়া দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। সময়ের সঙ্গে আয় করার সুযোগ বাড়ে। বিশেষজ্ঞ স্কট স্যাগান বলেছেন, যে জিনিসগুলো আগে কখনো ঘটেনি সেগুলোই বারবার ঘটে। এর মানে অতীতের সাফল্য ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না। যেমন ব্ল্যাক জ্যাক বা পোকার খেলার সময় খেলোয়াড়রা জানে তারা সম্ভাবনার সাথে খেলছে, গ্যারেন্টির সাথে নয়। একইভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়েও আমাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যা আমাদের পরিকল্পনার বিপরীতেও হতে পারে। এটিকে বলা যেতে পারে রুম ফর এরার রেখে চলা, এবং এটি একটি নিরাপদ উপায় সেই জগতে বাঁচার যা সব সময় বদলাচ্ছে। কারণ অনেক সময় এমন বিপদ আসে যা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে কি করা উচিত? এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যেখানে একটিমাত্র ভুল সবকিছু নষ্ট করে দিতে পারে। যদি ভুল হয়েও যায়, তাহলে তার প্রভাব যেন যতটা সম্ভব কম হয়। সবচেয়ে বড় ঝুঁকি তখনই হয় যখন আপনি আপনার সমস্ত চাহিদার জন্য শুধুমাত্র একটি আয়ের উৎসের ওপর নির্ভর করেন এবং আপনার কোনো সঞ্চয় থাকে না। তাই সবসময় একটা খারাপ সময়ের জন্য তহবিল তৈরি করে রাখুন। এমন অজানা সমস্যার জন্য টাকা জমিয়ে রাখুন যেগুলো আপনি এখন ভাবতেই পাচ্ছেন না। পার্ট 10, আপনি বদলে যাবেন। আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ঠিক কিভাবে ধারণা করতে পারি না। আজকে যা আমাদের দরকার বা যেটা আমরা চাই, ভবিষ্যতেও ঠিক সেই জিনিস দরকার হবে এমনটা একেবারেই নিশ্চিত নয়। দীর্ঘমেয়াদী সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ মানুষ সব সময় পরিবর্তিত হয়। আজ যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ, 10 বছর পর সেগুলোর কোনো গুরুত্ব নাও থাকতে পারে। সাঙ্ক কস্ট বোঝায় এমন ক্ষতি যা পুরোপুরি হয়ে গেছে এবং যেটা তো আর ফেরত পাওয়া সম্ভব নয়। তবুও আমরা পুরনো ভুল সিদ্ধান্ত চালিয়ে যাই এই ভেবে যে আমরা তাতে অনেক কিছু হারিয়েছি। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করেন এবং সেই ব্যবসা পুরোপুরি ব্যর্থ হয়, তবু আপনি তাতে আরও টাকা ঢালতে থাকেন, শুধু এই কারণে যে আপনি ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছেন। এই ভাবনাটি বিপজ্জনক, কারণ এতে আপনি আরও বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। আমাদের শিখতে হবে কখন থামতে হবে এবং কিভাবে ভবিষ্যৎকে অতীতের ভুল থেকে রক্ষা করতে হবে। পেছনের ক্ষতিকে ভুলে গিয়ে সামনের ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানোই বুদ্ধিমানের কাজ। টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্তে এটা বোঝা জরুরি এর মূল্য কী এবং আপনি সেটা দিতে রাজি কিনা। ভালো ইনভেস্টমেন্টও এক ধরনের মূল্য চায়, তবে এই মূল্য শুধু টাকায় দেয় না, বরং ওঠানামা, ভয়, সন্দেহ, অনিশ্চয়তা এবং আফসোস এই ধরনের মানসিক চ্যালেঞ্জ হয়। এই জিনিসগুলোকে অবহেলা করা সহজ যতক্ষণে আপনি বাস্তবে তাদের মুখোমুখি হন। খুব কম মানুষই ভাবে যদি আমার 2% টাকা হারিয়ে যায় তবু আমি ঠিক থাকব। যদি আপনি এই ওঠানামাগুলোকে এক ধরনের ফি বলে মেনে নিতে পারেন, তাহলে ইনভেস্টমেন্ট অনেক সহজ হয়ে যায়। কারণ যখন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, তখন আপনাকে অল্প সময়ের ধাক্কা ও পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পাঠ 9,
নেতিবাচক চিন্তার লোভ। নেতিবাচক চিন্তা শুধু সাধারণই নয়, অনেক সময় তা খুব বুদ্ধিমানের মতো মনে হয়। এটি আমাদের এমন অনুভব করায় যে আমরা খুব স্মার্ট, তাই আমরা ইতিবাচক চিন্তার তুলনায় নেতিবাচক চিন্তাকে আরও বেশি গুরুত্ব দেই। আপনি যদি কাউকে বলেন সব ঠিক হয়ে যাবে, তাহলে তারা হয়তো আপনার কথাকে হালকাভাবে নেবেন বা বিভ্রান্ত দৃষ্টিতে তাকাবেন, কিন্তু আপনি যদি বলেন বিপদ আছে, তাহলে সাথে সাথেই তারা পুরো মনোযোগ দিয়ে শুনবেন। ড্যানিয়েল কাহানামান বলেন, আমাদের মস্তিষ্কে ইতিবাচক এবং নেতিবাচক আশা ও অভিজ্ঞতার প্রভাব সমান হয় না। এর পেছনে আছে আমাদের উত্তর জীবনের ইতিহাস। প্রাণীরা সবসময় বিপদকে বেশি গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং পরবর্তী প্রজন্ম তৈরি করার সুযোগ পায়। 2000 সালে যখন তেলের দাম বেড়ে যায়, তখন কিছু নতুন উপায়ে তেল উত্তোলন সম্ভব হয়। মানে হলো, যখন প্রয়োজন হয় তখন নতুন আবিষ্কার হয়। আর মানুষ অত্যন্ত সৃজনশীল। যখন সমস্যা আসে তখন তারা নতুন সমাধান খুঁজে বের করে। যেখানে বিপদ থাকে সেখানেই সমাধানের সুযোগ থাকে। অর্থনীতির ইতিহাসও এটা দেখায়। কিন্তু নেতিবাচক চিন্তাধারার মানুষ এসব উপেক্ষা করে। উন্নতি ধীরে ধীরে হয়, কিন্তু বিপর্যয় হঠাৎ করে আসে। চুক্তি এক রাতেই হতে পারে, কিন্তু অলৌকিক পরিবর্তন অনেক কষ্টসাধ্য। উন্নতি হয় এক একটা পদক্ষেপে, সময় নিয়ে, কিন্তু ধ্বংস হতে পারে একটা ভুলেই। আর বিশ্বাস ভাঙতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। পাঠ 12, স্বীকারোক্তি। এই পাঠে লেখক তার কিছু ব্যক্তিগত অভ্যেস এবং অর্থ নিয়ে ভাবনার কথা শেয়ার করেন। তার মতে তার সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্তের একটি মাত্র লক্ষ্য হচ্ছে স্বাধীনতা। তার আনন্দ এমন জিনিসে যেগুলোতে খুব বেশি খরচ হয় না, যেমন ব্যায়াম করা, বই পড়া, পডকাস্ট শোনা এবং নতুন কিছু শেখা। তার বাড়িটি কোনো লোন নিয়ে কেনা হয়নি। তার মতে এটা হয়তো অর্থনৈতিক দৃষ্টিকোণকে ভুল সিদ্ধান্ত হতে পারে, তবু এটা তার জন্য একটা ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ এটি তাকে মানসিক শান্তি দেয়। হাউসেল তার মোটের টাকার প্রায় 20% নগদে বা ক্যাশে রেখে দেন বাড়ির মূল্যের বাইরে। তিনি এটা করেন যাতে কোনো সংকটকালে তাকে শেয়ার বিক্রি করতে না হয় এবং একটি নিরাপত্তার জাল তৈরি থাকে। চার্লি মাঙ্গার বলেছেন, কম্পাউন্ডিংয়ের প্রথম নিয়ম হলো একে মাঝপথে অকারণে থামিও না। এখন হাউসেলার কোনো একক কোম্পানির শেয়ার বা ইন্ডিভিজুয়াল স্টকে বিনিয়োগ করেন না। তিনি তার সমস্ত টাকা লো কোস্ট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন। হ্যাঁ, কিছু মানুষ শেয়ার মার্কেটে বড়তার চেয়ে ভালো পারফর্ম করতে পারেন, কিন্তু এটা যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। প্রত্যেক ইনভেস্টরেরই এমন কৌশল নেওয়া উচিত যাতে সফলতার সম্ভাবনা বেশি থাকে। বেশিরভাগ মানুষের জন্য দীর্ঘমেয়াদে কম খরচে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করাই সবচেয়ে ভালো রিটার্ন দেয়। বন্ধুরা, আমি বিশ্বাস করি সামারিটি আপনাদের ভালো লেগেছে। এই বইয়ের কথাগুলো যদি আপনি জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, জীবন তিনটিতেই দুর্দান্ত পরিবর্তন আসতে পারে। এরকম আরও শিক্ষামূলক বইয়ের জ্ঞান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন উদ্যম দেয় এবং আমরা আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।